নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের সরল সুদ যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম তার 1 থেকে 10-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম। তো আজকে 11-এর দাগ থেকে শুরু করব। কোষে দেখি 2-এ যে অঙ্কগুলি আছে, কিন্তু তোমাদের এই অঙ্কগুলি বুঝতে হলে প্রথম পার্টে যে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি এবং কিভাবে সম্পর্কটি আসছে ওই ক্লাসটি অবশ্যই দেখতে হবে, তবে তুমি এটি বুঝতে পারবে। দেখো 11 নম্বর অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লেখো। 600 টাকার সুদ কত হবে? 168 টাকা হবে। তাহলে অঙ্কে আমাকে কি দেওয়া আছে? বার্ষিক 8% সরল সুদে, মানে সরল সুদের হার কি দেওয়া আছে দেখো, সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে আর সমান কি দেওয়া আছে? 8%। আসল কত টাকা? না 600 টাকা। তাহলে আসল পি সমান দেওয়া আছে 600 টাকা, সুদ 168 টাকা দেওয়া আছে। তাহলে মোট সুদ কত টাকা? মোট সুদ আই সমান অঙ্কে দেওয়া আছে 168 টাকা। জানতে চেয়েছে কত বছরে, তাহলে সময় টি সমান কত বছর এটা জানতে চেয়েছে। এরপর দেখো আগের দিনে কি বলেছিলাম, যে আই সমান পিটিআর বাই 100, এটা বলেছিলাম না? আই সমান কি বলেছিলাম? পিটিআর বাই 100, যেখানে আইটা মোট সুদ, পিটা আসল টাকা বা মূলধন, টি সময়, আর বার্ষিক সরল সুদের হার, আর নিচে 100। কোশ্চেনে আমাকে টি এর মান বের করতে বলেছে, এই টি এর মান। তাহলে পরের লাইনে বা দিয়ে কি লিখতে পারি? 100টা ভাগ আছে, এইদিকে গেলে গুণ, মানে আই গুণিত 100। এই টি এর মান বের করতে গেলে পি আর গুণ আছে, নিচে নেমে যাবে, নিচে পি আর সমান টি। মানে বলতে চাইলাম টি বের করতে গেলে কোন সমীকরণ বসাবো? 100 গুণিত আই বাই পি আর, এটা বসাবো। আমাকে এই অঙ্কে টি এর মান জানতে চেয়েছে, তাহলে টি সমান কি? 100 গুণিত আই বাই পি আর, এইটি মান বসাচ্ছি। 100 গুণিত আই, আই কত? সুদ কত? 168 টাকা। পি মানে আসল কত? 600 টাকা। আর কত? না 8%। তাহলে 0 0 0 0 কাটলাম এখানে, 8 দুগুণে 16, 8 একে কত? 8, 3 2 6, 3 7 21 সমান কি? 7/2। অতএব অ্যান্সার বলেছে যে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। তাহলে আমরা কি পেলাম বলো? অতএব আমরা বলতে পারি কত বছরে? না 7/2 বছরে সুদটা কত হচ্ছে? না 168 টাকা হলো, তাই তো? এই হচ্ছে আমাদের অ্যান্সার, বা 3.5 বছরে বলতে পারি। 12টি দেখো কি বলছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে, তাহলে সরল সুদের হার কত? 10%। 800 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে আসল কত রাখছি? 800 টাকা দিয়ে সুদে আসলে পাচ্ছি ক টাকা? 1200 টাকা। তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? ভালো করে বুঝে নাও। তাহলে সুদের হার আর সমান কি দেওয়া আছে? 10%। আসল বা প্রিন্সিপাল কত টাকা রাখছি? 800 টাকা, মানে পি সমান 800 টাকা। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। আর কি বলেছে? সুদে আসলে 1200 টাকা, সুদে আসলে 1200 টাকা, মানে কি? সুদ আই প্লাস আসল পি, এই দুটো মিলে ক টাকা? না 1200 টাকা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাকে এই সুদ আই বের করতে গেলে আই সমান কি? এই আসল পিটা বিয়োগ হবে। তাহলে 1200 বিয়োগ 800 টাকা, তাই না? তার মানে কত টাকা পেলাম আমরা? সমান পাচ্ছি কত? 400 টাকা পেলাম। একটা সহজ হিসাব বুঝে নাও, আমি ব্যাংকে 800 টাকা রেখেছিলাম, আমি 1200 টাকা ব্যাক পাচ্ছি, মানে আমাকে ব্যাংক 400 বাড়তি টাকা কি দিয়েছে? সুদ দিয়েছে। এবারে বলছে কত সময়ের জন্য রেখেছিলাম, তাহলে সময় টি কত? সেই আগের অঙ্কের মতো 100 আই বাই পি আর সমান 100 গুণিত আই, আই মানে কত অঙ্কে পেয়েছি? 400। পি কত? মানে আসল কত টাকা রেখেছিলাম? 800 টাকা। আর কত? আর হচ্ছে 10%, মানে গুণিত 10, একটা শূন্য একটা শূন্য, একটা দুটো কাটলাম, 8 5 40 সমান কত আসছে? 5। অ্যান্সার লিখবে। অতএব আমরা 5 বছরের জন্য টাকাটি ব্যাংকে রেখেছিলাম।
কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন মানে আসল পি এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। মানে মূলধন আমাকে পি কত জানতে চেয়েছে এবং সুদের হার আর কত, এই দুটি জিনিস জানতে চেয়েছে। দেখো এই অঙ্কটায় কি দেওয়া আছে দেখি না, 7 বছরে সুদে আসলে 7,100 টাকা। তাহলে আমি এভাবে বলতে পারি 7 বছরে সুদ যুক্ত আসল সমান কত দেওয়া আছে, 7,100 টাকা। এই জায়গাটি ভালো করে বুঝেন, ওই যে কি বলেছে, সুদে আসলে 7,100 টাকা, মানে সুদ আসল যোগ করলে 7,100, 4 বছরে সুদে আসলে 6,200। তার মানে যদি ওই টাকাটা 4 বছর রাখা হতো তাহলে 4 বছরের সুদ যুক্ত আসল সমান ক টাকা আছে না, সমান আমাদের 6,200 টাকা, তাই না? এখন যদি আমরা বিয়োগ করছি তাহলে দেখো এটা কি হচ্ছে, কেটে যাচ্ছে প্লাস মাইনাসে। তাহলে এখানে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ যদি বাদ দিই আমরা কি পাবো, 3 বছরের সুদ পাবো, তাই না? তাহলে 3 বছরের সুদ ক টাকা পাচ্ছি আমরা, 3 বছরের সুদের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি, দেখো বিয়োগ করলে না 900 টাকা। কত টাকা পেলাম, 900 টাকা। 3 বছরের সুদ সমান আমরা 900 টাকা পাচ্ছি। কি বললাম দেখো, 7 বছরের সুদে আসলে 7,100, 4 বছরের সুদে আসলে 6,200, তাহলে আসল কেটে গেলে কি পড়ে থাকছে, 900 টাকা। 3 বছরের সুদ মানে যে টাকাটা বাড়ছে সেটা তো 3 বছরের সুদের পরিমাণটা বাড়ছে। তাহলে 3 বছরের সুদের পরিমাণ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদের পরিমাণ কত বলো, 900/3 টাকা সমান 300 টাকা, তাই না? 3 বছরে 900 টাকা, তার মানে 1 বছরে 900 ভাজিত 3, 300 টাকা। এরপর আমরা 4 বছরে বা 7 বছর যেটি ধরে পড়বে সেটি ধরেই অঙ্কটি হবে। তাহলে 4 বছরের সুদের পরিমাণ কত হবে বলো, 300 গুণিত 4 টাকা সমান 1200 টাকা। ক টাকা, 1200 টাকা। এরপর একটা জায়গা বোঝো, 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা আর 4 বছরের সুদ আসল মিলে হচ্ছে 6,200 টাকা। তাহলে কি লিখছি দেখো, 4 বছরের ক্ষেত্রে সুদ প্লাস আসল, তাই তো, মিলে কত হচ্ছে 6,200 টাকা। তার মানে আমি যদি এইখান থেকে আসল বের করি বা আসল সমান কি লিখবো, 6,200 টাকা বিয়োগ সুদের পরিমাণ, তাই তো, 6,200 বিয়োগ সুদ। তাহলে 6,200 থেকে সুদ ক টাকা বেরিয়েছে, 1200 টাকা। তাহলে 1200 টাকা আমরা বিয়োগ দেব, 1200 টাকা বিয়োগ দেব, তাহলে কত পাচ্ছি দেখো 5,000 টাকা আমরা পেয়ে গেলাম, 5,000 টাকা। কি বললাম বুঝতে পারলে, 4 বছরের সুদে আসলে 6,200 টাকা আর 4 বছরের সুদ 1200 টাকা, মানে আসল কত, নিশ্চয়ই 5,000 টাকা, তাই না? এটা 4 বছরের ক্ষেত্রে। তার মানে আমাদের অঙ্কটায় আসল বেরিয়ে গেল 5,000 টাকা। আরেকটা বলেছে দেখো, বার্ষিক শতকরা সরল সুদের হার কত। মানে কিভাবে করছি দেখো, তুমি অঙ্কটি 7 বছর ধরেও করতে পারো, তখন তোমাকে এই 4 না বের করে 7 বছরে 2100 টাকা, তাহলে 7100 থেকে 2100 বিয়োগ করলে 5,000ই কিন্তু আসবে। দেখো কি লিখছি এরপর, 4 বছরের ক্ষেত্রে আমরা আসল পি কত পেলাম দেখো, 5,000 টাকা। আসল পি পেয়ে গেছি 5,000 টাকা। সুদ আই কত পেয়েছি, 1200 টাকা, 1200 টাকা। টাইম টি কত, টাইম টি হচ্ছে আমরা 4 বছর। তাহলে বলছে বার্ষিক শতকরা সুদের হার আর কত, আর সমান কি 100i/pt। মানগুলি বসিয়ে দাও, 100 গুণিত আই মানে 1200, পি মানে কত 5,000, টি মানে কত, টি মানে 4, এত পার্সেন্ট। একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 2 2 4, 2 6 12 সমান কত, 6%। অতএব বলেছে শতকরা সরল সুদের হার কত না, সরল সুদের হার হলো 6%। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, 14টি দেখো। একই সময়ে অমল রায় ব্যাংকে, মানে অমল রায় একজন ব্যক্তি, সে ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন।
তাহলে অমল রায় ব্যাংকে 2000 টাকা জমা রেখেছেন এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। অর্থাৎ অমল রায় 2360 টাকা এবং পশুপতি ঘোষ 2480 টাকা ফেরত পান। তার মানে নিশ্চয়ই ব্যাংক আর পোস্ট অফিসে সুদ আলাদা আলাদা দিয়েছে। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? দেখো কিভাবে করছি। ফার্স্টে আমরা অমল রায় ব্যাংকে টাকা রেখেছে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে কি লিখছি দেখো, ব্যাংকের ক্ষেত্রে একটা, আর একটা আমরা কি দেখব না পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে আমাদের দুটো ক্ষেত্র আছে অঙ্কটায়। তো ব্যাংকের ক্ষেত্রে আসল দেখো দুটো আছে বলে আমি পি না ধরে P1 দিয়ে বোঝাচ্ছি, এটা P1 দিয়ে এটা P2 দিয়ে। আসল ক টাকা ব্যাংকের ক্ষেত্রে অমল রায় কত টাকা রেখেছে? 2000 টাকা রেখেছে, 2000 টাকা রেখেছে, 2000 টাকা। আর পোস্ট অফিসের ক্ষেত্রেও আসল পি সমান পশুপতি ঘোষ P2 লিখছি সমান কত? 2000 টাকা, দুজনেরই একই টাকা রেখেছে। 3 বছর পরে, মানে এখানেও 3 বছর এখানেও 3 বছর, তাহলে এখানে সময় আমি T1 দিয়ে বলছি 3 বছর, এখানেও সময় আমি T2 দিয়ে বোঝাচ্ছি, এটাও কত বছর? 3 বছরের জন্য টাকা রেখেছে, দুটোই ক্ষেত্রে একই। কিন্তু 3 বছর পর যে ব্যাংকে রেখেছিল সে পাচ্ছে 2360 টাকা, যে পোস্ট অফিসে রেখেছিল সে পাচ্ছে 2480 টাকা। ভালো করে বুঝে দেখো, আসল রেখেছিল 2000 টাকা, পাচ্ছে 2360 টাকা, মানে বাড়তি ক টাকা পেয়েছে? 360 টাকা, এটি তো সুদ। তাহলে এখানে সুদ I1 সমান আমি কি লিখবো? 2360 বিয়োগ 2000 টাকা। আশা করি বুঝতে পারলে, যেটা বাড়তি পাচ্ছে সেটাই তো ব্যাংক তাকে সুদ দিয়েছে, তাই না? আর পোস্ট অফিসের ক্ষেত্রে 2000 টাকা রেখে পাচ্ছে কত? 2480 টাকা। তাহলে এখানে সুদ I2 সমান কত? 2480 মাইনাস 2000 টাকা। যে টাকাটা বাড়তি পাচ্ছে সেটাই সুদ, মানে কত টাকা? 480 টাকা। এটা তো সহজেই বুঝতে পারছো, আমি 2000 টাকা রাখলাম, আমি ফেরত পাচ্ছি 2360, মানে ব্যাংক আমাকে 360 সুদ দিয়েছে। আর পোস্ট অফিস আমাকে 2000 টাকা রাখলে ফেরত দিচ্ছে 2480, মানে পোস্ট অফিস 480 টাকা আমাকে সুদ দিয়েছে। তাহলে এই ব্যাংকের ক্ষেত্রে সুদের হার R1 সমান কত? 100 গুণিত I1 বাই P1 T1, তাই না? P1 T1, এই জায়গাটা বুঝে নাও। দেখো বারবার কি বলছি, PTR মানে I সমান PTR বাই 100, এটা তো বলছি I সমান PTR বাই 100। তাহলে আমাকে যদি R এর মানটা বের করতে হয়, তাহলে 100টা ভাগ আছে এদিকে গেলে গুণ হবে, মানে I গুণিত 100, আর পিটিটা উপরে আছে নিচে নামবে সমান R। মানে কি বলতে চাইছি, এই সমীকরণটা থেকেই তো পাচ্ছি R সমান 100I বাই PT, তার মানে R1 সমান 100I1 বাই P1 T1। দেখো সমান কি 100 গুণিত I1 কত? I1 দেখো দেওয়া আছে 360 টাকা। P1 কত? না 2000 টাকা রেখেছিলেন। T1 কত? না 3 বছর রেখেছিলেন, পেলাম। একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, 3 12 36, 2 6 12 সমান কত? 6%। সুদের হার কোথায়? ব্যাংকে সুদের হার 6%। একইভাবে এই পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার R2 সমান কি লিখবো? তাহলে 100 গুণিত I2 বাই P2 T2, মান বসাবো 100 গুণিত I2 মানে কত? 480 টাকা, P2 মানে কত? 2000 টাকা, T2 মানে কত? 3, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য, 3 16 48, 2 8 16 সমান কত পেলাম? 8%। ঠিক আছে, মানে দুটো অঙ্ককে মিক্সিং করে দেওয়া আছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ পাচ্ছি আমরা 6% হারে সুদ, আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের আর কত পাচ্ছি আমরা? 8%। কোশ্চেনে কি চেয়েছে? ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত লেখো। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা
সরল সুদের হারের অনুপাত কত পেলাম? ব্যাংকের ক্ষেত্রে 6%, এখানে 8%, তাহলে 6:8 কত হচ্ছে? 3:4, 2 3 6 2 4 8। তাহলে এটা আমরা কি পেলাম? অনুপাতটা পেলাম। ঠিক আছে, 15 অঙ্কটি দেখো, 15টা দেখো। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে দেখো। তাঁত ক্রয় করবার সময় 15,000 টাকা ধার করেন, মানে আসল কত টাকা ধার করেছিলেন? 15,000 টাকা। তাহলে অঙ্কে আমাদের দেওয়া আছে আসল পি সমান 15,000 টাকা, মানে যে টাকাটা ধার করেছিলেন মেন টাকাটা। 5 বছর পরে, মানে সময় টি কত দেওয়া আছে? সময় টি সমান দেওয়া আছে 5 বছর। এরপর বলছে সেই ধার শোধ করতে 22,125 টাকা দিতে হয়। তুমি একটি জিনিস ভালো করে ভাবো, তুমি ব্যাংক থেকে 1,000 টাকা ধার করে নিয়েছো ধরো, 1 বছর পর তোমাকে দিতে হচ্ছে 1200 টাকা। ওই 1200 মানে কি? ওখানে সুদটাও আছে আসলটাও আছে, মানে ব্যাংক তোমাকে সুদ নিয়ে ছেড়ে দিবে এরকম তো নয়, আসল টাকাটাও ব্যাক নিবে, সুদটাও ব্যাক নিবে। অর্থাৎ বলতে চাইছি এই যে টাকাটা, এ টাকাটা কি? সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল মিলে 22,125 টাকা হয়েছে তার, সুদ প্লাস আসল মিলে। তাহলে সুদ বের করতে গেলে আসলটাকে থেকে বাদ দিতে হবে, কারণ কি? এটা সুদ প্লাস আসল মিলে। তাহলে এখান থেকে সুদ বের করতে গেলে আসলটাকে আমাকে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে সুদ, মোট সুদ আই সমান কত? 22,125 বিয়োগ 15,000 টাকা। এই জায়গাগুলি খেয়াল করতে হবে। ঠিক আছে, এটা সুদ নয়, এটা সুদে আসলে, কারণ বলেছে ধার শোধ করতে এত টাকা দিতে হবে, মানে সুদে আসলে এত টাকা দিতে হবে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো দেখো? 7,125 টাকা, এটা পেলাম। এরপর বলছে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার, আর সমান আগের অঙ্কে কি বললাম? 100i বাই পিটি, মান বসাও। 100 গুণিত আই, আই মানে কত পেয়েছি? 7,125 টাকা। পি মানে আসল 15,000 টাকা, গুণিত টি সময় মানে 5 বছর, এত পার্সেন্ট। দুটো শূন্য আমরা কেটে দিলাম এখানে, 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 2 21, 5 4 20, 12 5 2 5, 1425 পাচ্ছি। আবার দেখো 30, 5 30 এ 150, আবার 5 দিয়ে, 5 2 10, 4 42, 5 8 40, 25। আবার দেখো 3 দিয়ে, 3 10 30, 3 9 27, 28 1 15, 3 5 15, মানে কত পেলাম? 95/10%। 95 কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 9.5%। এটা অর্থাৎ 9.5%। তাহলে সরল সুদের হার, অতএব উত্তর লিখবে যে ব্যাংকে সরল সুদের হার বার্ষিক কত? 9.5%। ঠিক আছে, এরপরে 16 দাগের অঙ্কটি দেখো। দেখো 16টি। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, যখন অবসর নিচ্ছে তখন 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে, কত কত বলে দেয়নি, কিছুটা ব্যাংকে রেখেছেন, কিছুটা পোস্ট অফিসে জমা রাখেন। এবং প্রতি বছর, আর দেখো প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান, মোট 5,400 টাকা। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6%। তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। কি বলছি ভালো করে দেখো। আমরা ধরে নিচ্ছি, ধরি তিনি ব্যাংকে রেখেছিলেন x টাকা, ব্যাংকে রেখেছিলেন ক টাকা? x টাকা। এবং পোস্ট অফিসে কত রেখেছিলেন? না, পোস্ট অফিসে রেখেছিলেন
রেখেছিলেন কত ধরবো, ওয়াই ধরে নাওনি আবার, না 1,00,000 বিয়োগ এক্স টাকা। কেন এভাবে ধরলাম একটু ভালো করে বুঝে নাও। ধরো তুমি 50 টাকা দুজনকে দিচ্ছ, আমি তোমাকে বললাম তুমি 50 টাকা এ বলে একটা ব্যক্তিকে 30 টাকা দিলে, এরপর বলছি বাকিটা বিকে দাও। তার মানে বিকে তুমি ক টাকা দিয়েছো, 50 মাইনাস 30 মানে 50 থেকে এটা যতটুকু কমলো বাকিটা বিকে দিয়েছো। কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, মোট তোমার কাছে 50 টাকা আছে, তুমি একে দিয়েছো 30 টাকা, মানে বিকে কত দিয়েছো, 50 মাইনাস 30 দিয়ে বাকি যেটা সেটা বিকে দিয়েছো, সেটাই তো মোট 1,00,000 টাকা। তাহলে আমরা যদি ব্যাংকে x টাকা রাখি, পোস্ট অফিসে কত, 1,00,000 মাইনাস x টাকা, সহজ হিসাব। এরপর দেখো কি বলা হচ্ছে, প্রতি বছর মানে 1 বছরে। তাহলে দেখো এটা i সমান ptr বাই x এভাবেই করব, কিন্তু এক লাইনে লিখে নিচ্ছি, ভালো করে দেখে নাও কি বলছি। এখন ব্যাংকে রাখছে x টাকা, তাহলে কি লিখছি দেখো, x টাকার ব্যাংকে সুদের হার কত দেওয়া আছে দেখো, ব্যাংক ও পোস্ট অফিসের ক্ষেত্রে ব্যাংকে 5%, তাহলে x টাকার 5% সুদের হারে ক বছরে, প্রতি বছর মানে 1 বছরে, হারে 1 বছরে সুদ, দেখো সুদ আই সমান কি জানি, পিটিআর বাই 100, তাই তো, আই সমান কি জানি, পিটিআর বাই 100। তাহলে সুদ আই সমান পি কত, পি মানে আসল, x টাকা ব্যাংকে রেখেছে, টি কত সময় মানে 1 বছর, আর কত সুদের হার 5 বাই কত 100 টাকা, এত টাকা সমান 5x বাই 100 টাকা। এটা কোথায়, ব্যাংকে, x টাকার 5% সুদের হারে ব্যাংকে, আমি এটা লেখা হয়নি ব্যাংকে। পোস্ট অফিসের পরে, পোস্ট অফিসে কত টাকা রাখছেন না 1,00,000 মাইনাস x টাকা, সেটা লিখছি 1,00,000 মাইনাস x টাকার কত পার্সেন্ট না 6%, 6% সুদের হারে পোস্ট অফিসে, এটা পোস্ট অফিসে একবারে লিখে দিচ্ছি 1 বছরের সুদ, সে আই সমান পিটিআর বাই 100, পি আসল কত এখানে, এইটা পি, এটা আসল টাকাটা, টি কত 1 বছর, তাহলে 1 আর কত 6%, এই যে 6%, 6 বাই কত 100 টাকা। কি বললাম আশা করি বুঝতে পারলে, ব্যাংকে সুদ এই টাকাটা আর পোস্ট অফিসে সুদ এই টাকাটা 1 বছরে। এরপর দেখো এই যে 2 টাকা সুদ, কোশ্চেনে কি দেওয়া আছে, এই মোট সুদটাই দেওয়া আছে প্রতি বছর 5,400 টাকা। এটা আমি একটু 6 কে 6 দিয়ে যদি গুণ করে নিই, মাইনাস 6x বাই 100 টাকা, মানে এটা গুণ করে নিলাম 6 দিয়ে, বুঝতে পারলে নিশ্চয়ই, একটা শূন্য মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে, হ্যাঁ হয়েছে। তাহলে এরপর কি লিখছি দেখো, প্রশ্নানুসারে এই টাকাটা এবং যে এই টাকাটা বেরালো, এই মোট সুদ মানেই 5,400 টাকা। তাহলে প্রশ্নানুসারে 5x বাই 100 প্লাস মাইনাস 6x বাই 100 সমান কত পাচ্ছি আমরা, 5,400 টাকা। বা লসাগু করলে নিচে 100, দুটোরই 100 মানে উপরটা সিম্পল যোগ হবে, তাহলে 5x প্লাস 6,00,000 মাইনাস 6x সমান 100টা এদিকে ভাগ আছে, দুটোর লসাগু করার পর ওদিকে গুণ হবে, তো 5,400 গুণিত 100। বা দেখো 5x থেকে যদি 6x বিয়োগ করে দিই, 5x থেকে 6x বিয়োগ করলে কত হয়, মাইনাস x প্লাস 6,00,000 সমান 54 গায়ে 1 2 3 4টা শূন্য, 5,40,000। বা মাইনাস x সমান 5,40,000 মাইনাস 6,00,000 সমান দেখো যাচ্ছে কত, 60,000 মাইনাস 60,000। তাহলে মাইনাস x সমান মাইনাস 60,000, মাইনাস মাইনাস কেটে দিলে x সমান কত পাচ্ছি, x সমান আমরা পেয়ে যাচ্ছি 60,000 টাকা, তাই তো 60,000 টাকা। x সমান কত পেলাম, 60,000 টাকা। এই জায়গাটি ভালো করে বুঝে নাও, আমাদের কোশ্চেনে দেওয়া ছিল ব্যাংকে x টাকা, মানে আমরা ধরে নিয়েছিলাম, তার মানে ব্যাংকে রেখেছি ক টাকা, 60,000 টাকা, উত্তর লিখবে। অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা।
আর পোস্ট অফিসে কত, 1,00,000 মাইনাস 60,000, তার মানে কত হবে, পোস্ট অফিসে 1,00,000 থেকে 60,000 বাদ দিলে কত পড়ে থাকে, 40,000 টাকা, এত টাকা। ঠিক আছে, তাহলে কি করলাম না, ধরে নিলাম ব্যাংকে রেখেছিলেন X টাকা, পোস্ট অফিসে এত টাকা, ব্যাংকে X টাকার 5% সরল সুদের হারে 1 বছরের সুদ বের করেছি, পোস্ট অফিসে এই টাকাটার 1 বছরের সুদ বের করেছি, দুটো সুদকে যোগ করলে কত পাবো, 5,400 প্রশ্নানুসারে। এখান থেকে X এর মানটা বের করেছি, X এর মান মানে ব্যাংকে রেখেছিলেন, আর 1,00,000 থেকে এক্সট্রা বাদ দিলে যেটা, সেটা পোস্ট অফিসে রেখেছিলেন। ঠিক আছে, দেখে নাও। এরপরে আমরা 17 দাগের অঙ্কটি করব। দেখো 17 দাগের অঙ্কটি দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। আগের অঙ্কটির কনসেপ্টে এটি হবে। দেখো ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা, এটা ধরে নিলাম। দেখো 10,000 টাকা দুটো ব্যাংকে রাখছে, তাহলে একটা ব্যাংকে যদি X টাকা রাখে, তাহলে দ্বিতীয় ব্যাংকে বা অপর ব্যাংকে জমা রেখেছিলেন কত, 10,000 বিয়োগ X টাকা, তাই না? একটা ব্যাংকে X টাকা, একটা ব্যাংকে 10,000 বিয়োগ X টাকা। এরপর দেখো আমরা কিভাবে করছি। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা বের করি, আসল কত বলো, আসল P1 সমান আমরা X টাকা দেখতে পাচ্ছি, কত বছর, 2 বছর, দুটোতেই 2 বছর, তাহলে সময় T1 সমান কত, 2 বছর। সুদের হার আর কত দেওয়া আছে, দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে 6%, তাহলে R1 সমান আমরা লিখছি 6%। তাহলে সুদ আই কত, আই সমান কত হবে না, PTR বাই 100, এগুলো 1 ধরেছি বলে P1 T1 R1 বাই 100। এটা মান যদি বসাই কত, X ইন্টু T1 মানে 2, আর মানে 6 বাই কত 100, 6 দুগুণে 12X বাই 100। তুমি কাটাকাটি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কত পেলাম, 12X বাই 100 টাকা। এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, আসল P2 কত না, 10,000 মাইনাস X টাকা, এটা সময় P2 কত, সেই 2 বছর, এটাও 2 বছর, কিন্তু সুদের হার R2টা দেখো এখানে দেওয়া আছে 7%, তাহলে কি লিখবো, 7%। তাহলে মোট সুদ I2 কত, P2 T2 R2 বাই 100 লিখলাম। তো P2 কত, 10,000 মাইনাস X, T2 কত, T2 2 দেওয়া আছে, এটা কত 7 দেওয়া আছে, তাহলে এত বাই 100 টাকা এটা। তাহলে গুণ করলে কি পাবো, 7 দুগুণে 14, 14 কে তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস 14X, সরি মাইনাস 14X বাই 100 টাকা, এটা আমরা পেয়ে গেলাম। এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ পেলাম, এটা এই যে মানটা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে মোট সুদ পেলাম। 7 দুগুণে 14 দিয়ে জাস্ট দুটোকে গুণ করে দিয়েছি, এখানে আবার X লিখেছি কেন, হ্যাঁ দুটোকে আমরা গুণ করে দিলাম। এরপর প্রশ্নানুসারে দেখো দেওয়া আছে দুটো ব্যাংকের ক্ষেত্রে যেটা মোট সুদ, সেটা কত দেওয়া আছে, 1,280 টাকা। মানে এই টাকাটা তার সঙ্গে এই টাকাটা যোগ করলে পাবো 1,280 টাকা। তাহলে কি লিখবো, প্রশ্নানুসারে 12X বাই 100। তোমরা এখানে কাটাকাটিটা করে নিতে পারতে, কোনো সমস্যা থাকেনি। এখানে কত হবে, 14X বাই 100 সমান কত, 1,280, বা লসাগু কত 100, তাহলে উপরে 12X প্লাস মাইনাস 14X সমান কত, 1,280। 100টা ভাগ ওইদিকে গেলে গুণ হবে, বা দেখো 12X
আর এদিকে -14x, মানে কি একটা প্লাস একটা মাইনাস হলো বিয়োগ, তাহলে -2x চিহ্নটা বড় সংখ্যার, সমান 1280, 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য এখানটায় বেড়ে যাবে, বা -2x সমান মাইনাস এত টাকা দাঁড়াচ্ছে। তাহলে দেখো এইখানে দেখো ছোট থেকে বড়টা বিয়োগ হয়েছে, মানে চিহ্নটা মাইনাস হবে। এরপর বিয়োগটা দেখে নাও, 0 0 0 8 কত 2 দিতে থেকে 1 কত 13 14 1, তাহলে 12,000 টাকা। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান কত হচ্ছে 12,000 বাই 2 সমান কত 6,000 টাকা। 6,000 টাকা, অর্থাৎ রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, উত্তর লিখবে। অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 বিয়োগ 6,000 টাকা সমান 4,000 টাকা। প্রথম ব্যাংকে 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা। দেখো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে 17 দাগ পর্যন্ত করলাম, আগের দিনে 10 দাগ পর্যন্ত আমাদের করানো ছিল। পরের দিনে আমরা এর পরবর্তী যে অঙ্কগুলি আছে সেগুলি কিন্তু পরপর করাতে থাকবো, এবং একটা অধ্যায়ের সমস্ত অঙ্কই এখানে করানো হবে। পরপর তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকবে। সমস্ত অঙ্ক এবং ভৌত বিজ্ঞান যারা 2026-এ মাধ্যমিক দিবে পরপর ক্লাস পেতে থাকবে।